ত্রটিনীর আসল পরিচয় জেনে চমকে গেল পরশুরাম। সম্পূর্ণ জানতে দেখতে থাকো। গল্পে শুরুতেই দেখা যায় ত্রটিনীকে ফোন করে দীপালি আর বলে, হ্যাঁ রে ত্রটিনী, সব ঠিক আছে তো? কি করছিস এখন? ত্রটিনী বলে, আমাদের হাউস কমপ্লেক্সে তো একটা প্রোগ্রাম আছে। একটা কেন বলছি, 25শে ডিসেম্বর থেকে 31শে ডিসেম্বর পর্যন্ত পুরো ভরপেটটা পার্টি হবে। জানোই তো বাঙালির 12 মাসে 13 পার্বণ। কিন্তু কেন বলো তো, কি হয়েছে? তোমার গলার আওয়াজটা শুনে মনে হচ্ছে তুমি কোনো কিছু নিয়ে খুব চিন্তা করছো। তখনই দীপালি বলে, হ্যাঁ চিন্তা তো করতেই হবে। বলছি শোন না, তোর জীবনে কি অন্য কোনো পুরুষ এসেছে? আর এটা শোনার পর ত্রটিনী বলে, মা তোমার কি পুরোপুরি মাথা টাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি এগুলো কি বলছো আর কেনই বা বলছো? তুমি কি কোনো প্রমাণ পেয়েছো? তখনই দীপালি বলে, না আমি কোনো প্রমাণ পাইনি, কিন্তু সব সম্পর্ক ঠিক আছে তো? একবার বলে দে না, তাহলে আমি একটু নিশ্চিন্ত হই। এরপরেই দীপালি বলে, শোন না, তোর কি কোনো সমস্যা হয়েছে? তাহলে তুই আমাকে বলতে পারিস। এইভাবে নিজের কথা নিজের মনের মধ্যে চেপে রেখে তুই কষ্ট পাস না। কিন্তু ত্রটিনী বলে, কিচ্ছু হয়নি, তুমি এখন ফোন রাখো। এই বলেই ফোনটা কেটে দেয়। তখন ভূমিকা বলে, আমি বলছি না কিছু একটা গন্ডগোল আছে, কারণ না হলে ত্রটিনী ওরকম পোশাক পরে আর একটা ছেলের সাথে দেখাই বা করতে যাবে কেন? এরপর ক্রিসমাস উপলক্ষে পরশুরাম সবার জন্য কেক নিয়ে এসেছে বানিয়ে, আর বলে, রেসিপিটা অবশ্য তোমাদের মায়ের, কিন্তু কেমন খেতে হয়েছে বলো। এরপর সবাই মিলে কেক খায়। আর অন্যদিকে ত্রটিনীর সাথে কথা বলতে থাকে পরশুরাম। তখন ত্রটিনী পরশুরামকে বলে, আমি একটু আসছি, এই বলে বেরিয়ে যায়। পরশুরাম ভাবে, কি যে হচ্ছে, কেন যে ত্রটিনী এই রকমভাবে রিয়াক্ট করছে আমি এটাই বুঝে উঠতে পারছি না। সব কিছুই কেমন যেন মাথার ওপর থেকে বেরিয়ে যাচ্ছে। আমি যে ওকে ঠিক কতটা ভালোবাসি সেটা হয়তো ওকে বলে বোঝাতে পারবো না। এরপরেই ত্রটিনীর বাড়ি যাবে বলে ঠিক করেছে পরশুরাম, আর বাড়িও চলে গেছে। দীপালি বলে, আরে জামাই তুমি? তখন পরশুরাম বলে, আসলে আমাকে আসতেই হলো, ত্রটিনীর একটা শাড়ি এখানে ফেলে গেছে আর বাচ্চাদের কিছু ড্রেস এখানে রয়েছে, সেই জন্যই। এরপর দীপালিকে কায়দা করে বলে, আমার খুব খিদে পেয়েছে, আমার জন্য কিছু খাবার আনবেন? দীপালি বলে, হ্যাঁ নিশ্চয়ই। দীপালি যতক্ষণে খাবার বানাতে যায়, পরশুরাম ততক্ষণে ত্রটিনীর ঘরে গিয়ে ভালো করে ঘরটাকে সার্চ করতে থাকে, যাতে ঘরের মধ্যে কিছু থাকলে সেটা সে আরামসেই খুঁজে বার করতে পারে। এরপর আলমারি ঘেটে একটা বন্দুক বার করে, আর এটা দেখার পরে পরশুরাম ভাবে, জানি না ত্রটিনী তুমি কি সংস্থার সাথে যুক্ত বা কোনো অন্যায় করছো কিনা। আমার তো দীর্ঘদিন ধরেই তোমার ওপরে সন্দেহটা আরও বেশি করে এবারে বাড়ছে। সব জিনিসপত্রগুলো পরশুরাম ব্যাগের মধ্যে ঢুকিয়ে নেয়। এরপরেই দেখা যায় বিজিত চলে এসেছিল বাড়িতে। বিজিত এসে বলে, বাবা এই বাড়িতে হঠাৎ করে? পরশুরাম বলে, আমি তো এই বাড়ির জামাই, যখন খুশি আসতে পারি। তুমি আমার গায়ে হাত দেওয়ার কে বলো তো? আগে এই বাড়ির জামাই হয়ে দেখাও, তারপর তো এসব কিছু করবে। ঠিক সেই মুহূর্তে বিজিত বলে, আরে দাঁড়াও, কে কখন জামাই হবে হবে না সেটা কি তুমি ডিসাইড করে দেবে? এরপরেই পরশুরাম বিজিতের হাত ধরে একেবারে উচিত শিক্ষা দেয়। হাতে ব্যথা পেয়ে বিজিত বলে, বাপরে, হাতটা ধরলো আর এইভাবে ব্যথা লাগলো। এর মধ্যেই চলে এসেছে দীপালি আর বলে, এ কি, জামাই কোথায় গেল? জামাইয়ের জন্য তো আমি স্যান্ডউইচ বানালাম। ভূমিকা বলে, কিন্তু ও তো নেই। বিজিত তখন বলে, উনি তো চলে গেল। এরপর দীপালি ভাবে, আমাকে স্যান্ডউইচ বানাতে বললো, খিদে পেয়েছে, আর চলে গেল। বিজিত এটা শুনে ত্রটিনীর ঘরে যায়, গিয়ে দেখে ঘরটা একটু এলোমেলো হয়ে রয়েছে, আর আয়ুষীকে জিজ্ঞেস করে, আচ্ছা ঘরটা কি এরকম এলোমেলোই থাকে? আয়ুষী তখন বলে, না না, ঘরটা তো খুব সুন্দর করেই গুছিয়ে রাখা হয়, কি জানি এরকম হলো কেন। এর মধ্যেই বিজিত বুঝতে পারে কোনো একটা গন্ডগোল আছে। ভূমিকা বলে, আমার মনে হয় পরশুরাম অন্য কিছুর জন্য এখানে এসেছিল। এরপর ভূমিকাকে বলে, খাবারটা ওদের বাড়িতে পাঠিয়ে দিতে হবে। আমি এক কাজ করি, একটু ঘুগনি বানাই, একবারে ওদের বাড়িতে দিয়ে আসবো। ত্রটিনী কোর্টে গেছে, দীপালি চলে এসেছে ভূমিকাকে নিয়ে পরশুরামের বাড়িতে। পরশুরাম বলে, আপনারা? দীপালি বলে, শোনো বাবা, তোমার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা আছে, যেগুলো এখন না বললেই নয়। ত্রটিনী কোর্টে গেছে না? তখনই পরশুরাম বলে, হ্যাঁ কি কথা? এরপর ভূমিকা বলে, কথাটা হচ্ছে, আমাদের ত্রটিনী কি অন্য কারোর সাথে কোনো অ্যাফেয়ারে জড়িয়েছে? দীপালি বলে, হ্যাঁ, তুমি ঠিক করে বলো তো, তোমাদের সম্পর্কটা ঠিক আগের মতোই আছে তো, নাকি ত্রটিনী নষ্ট করে দিয়েছে? পরশুরাম বলে,
ত্রটিনি কখনোই কোনো কিছু নষ্ট করতে পারে না। আপনাদের কোথাও একটা ভুল হচ্ছে, আর সব সম্পর্ক ঠিকই আছে। ভূমিকা বলে, কিন্তু আমি নিজে দেখেছি ত্রটিনি একটা অন্যরকম পোশাক পরে একটা লোকের সাথে দেখা করতে গিয়েছিল, আর তুমি আড়াল থেকে ফটো তুলছিলে। এবারে বলো তো ব্যাপারটা পুরোপুরি কি? যদি কিছু নাই হয়ে থাকে তাহলে এই রকম ব্যাপারটা কিসের জন্য? এরপরেই তখনই পরশুরাম ভাবে কি বলবে, কারণ এই বিষয়ে তো তার কাছেও কোনো উত্তর নেই। তাই পরশুরাম বলে, দেখুন এসব ব্যাপার আমি কি বলতে পারি। ভূমিকা বলে, তুমিই তো বলবে, কারণ তুমি সেই সময় সেই জায়গায় দাঁড়িয়ে ছবি তুলছিলে, প্রমাণ জোগাড় করছিলে, যাতে তুমি ত্রটিনিকে হাতে নাতে ধরতে পারো আর প্রমাণ দেখাতে পারো। কিন্তু এই কাজটা কেন, কিসের জন্য? অন্যদিকে ত্রটিনি তার দিদির সাথে কোর্টে চলে গেছে, আর এদিকে দেখা যায় কবিরকে কোর্টে পেশ করা হবে। তখনই দেখা যায় একজন বলে যে, দাঁড়াও ত্রটিনি, তোমার সাথে আমার কিছু কথা আছে। কিন্তু ত্রটিনি দাঁড়াতে চায় না। ত্রটিনি দিদি বলে, কোনো রকমের কোনো দাঁড়ানো হবে না এখানে। শাস্তি পাবে আজকে এই ছেলেটা, যা অপরাধ করেছে তার জন্য। আরাধ্যাও কোর্টে উপস্থিত ছিল। এদিকে পরশুরামের থেকে খবরটা জানতে চাইছে দীপালি, কেন ত্রটিনি সেই রকম পোশাক পরেছিল আর কার সাথেই বা দেখা করতে গিয়েছিল। পরশুরাম নিজেও অবশ্য এইসব ব্যাপার জানে না, তাই যথারীতি দীপালি আর ভূমিকাকে কোনো উত্তর দিতে পারছে না। যখনই কোনো উত্তর আসছে না তখনই দীপালি আরও বেশি করে সন্দেহ প্রকাশ করতে থাকে। কিন্তু পরশুরাম ভাবে এখনও কিছু না জেনে কারোর ব্যাপারে বলাটা একদমই উচিত হবে না। এদিকে মিস্টার মুখার্জি ত্রটিনিকে বলে দেয় যে আরাধ্যা প্রেগনেন্ট, আরাধ্যা মা হতে চলেছে। আর এটা শোনার পর ত্রটিনি আর কোর্টে যায় না, শুধু তার দিদিকে বলে দেয় আর একটা ডেট জোগাড় করবার জন্য। এরপরে দিদি বলে, শোন ত্রটিনি, কোথাও একটা ভুল হচ্ছে। কিন্তু ত্রটিনি এই কেসটা নিয়ে আর এখন এগোতে চায় না, শুধু একটা ডেট জোগাড় করে দেওয়ার জন্যই বলে দেয়।